ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম অধ্যায়ের অর্থাৎ বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টির পার্ট 1 নিয়ে। পার্ট 1 হলো রাষ্ট্রের ধারণা, অর্থাৎ রাষ্ট্র কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আজকের পাঠে। ক্লাসের শুরুতেই একটি বিষয় বলে নেই, তোমরা যখন ক্লাসটি করবে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি সাথে নিয়ে বসবে, সাথে তোমাদের খাতা এবং কলম অবশ্যই থাকবে। সেটিতে তুমি এখানে যেই বিষয়গুলো আলোচনা করা হয় অবশ্যই নোট রাখবে এবং এই ক্লাসের শেষের দিকে তোমাদের কিছু বাসার কাজ দেয়া আছে, তোমরা সেই কাজগুলো করে অবশ্যই তোমরা তার ছবি তুলে কমেন্টস বক্সে দিয়ে দিবে। তোমার যেখানে তোমাদের নাম এবং রোল নম্বরটা অবশ্যই থাকবে। তো শুরু করি আজকের ক্লাস। অষ্টম অধ্যায়ে যেটি হলো বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক, এখানটা শুরুটা যেভাবে দেওয়া ছিল আমাদের পাঠ্য বইয়ে, তো সেই পাঠ্য বইয়ের প্রথম যে প্যারাটি সেই প্যারাটির ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটু বিষয় বলে নেই, আমাদের বইয়ে যেই অংশটুকু দেয়া আছে তো তার সবগুলো তো আমাদের আসলে মুখস্থ করতে হয় না। এর ভিতর থেকে কিছু অংশগুলো আমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট থাকে। তো আমি এই ধরনের কিছু ইম্পর্টেন্সি দেখে কিছু অংশ মার্ক করে দিয়েছি, তোমরা অবশ্যই এই অংশটুকু একটু গুরুত্ব দিয়ে পড়বে, সেজন্যই মার্ক করে দেওয়া। শুরুতে একটা বিষয় বলে নিই, যেমন রাষ্ট্র কি আসলে, যেমন একেবারে যখন সভ্যতা শুরু যখন ছিল, অর্থাৎ মানুষ একেবারে প্রাচীনকালে বনে জঙ্গলে বাস করত, তারপর থেকে ধীরে ধীরে সেখান থেকে সমাজ গঠন করে, মানে পরিবার গঠন করে, সমাজ গঠন করে, তারপর আস্তে আস্তে কিন্তু রাষ্ট্র গড়ে উঠছে। এই যে আধুনিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ধারণাটা মূলত 5 থেকে 6,000 বছর আগে যে নগর রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, ঠিক সেখান থেকেই ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। এখানে যেটা বলা ছিল যে বর্তমান বিশ্বের লোক সংখ্যা প্রায় 700 কোটি, যদিও আমরা জানি যে বর্তমানে লোক সংখ্যা 700 কোটিরও বেশি। যাক, আমাদের পাঠ্য বইয়ে যে তথ্য দেওয়া আছে আমাদেরকে সেইটি মনে রাখতে হবে, এবং কারণ পরীক্ষা আসলে পাঠ্য বইয়ের উত্তরটি কিন্তু সর্বশেষ কথা, আসলে আমরা সেটা সবাই জানি। তো এরপরে আমাদের পার্ট 1-এ যেটা বলা ছিল রাষ্ট্রের ধারণাটা, অর্থাৎ রাষ্ট্র বলতে আসলে আমরা কোনটিকে বোঝাবো। রাষ্ট্র আসলে এমন একটা সংগঠন থাকবে যেখানে তার ভূখণ্ড থাকতে হবে, জনগণ বা জনসমষ্টি থাকবে, সরকার থাকবে, সার্বভৌম ক্ষমতা থাকবে। তাহলে এই যে 4টা উপাদানের কথা বলা আছে, এই 4টা উপাদান রয়েছে এমন যে সংগঠন, আমরা তাকে রাষ্ট্র বলি। তো যদি রাষ্ট্রের সংজ্ঞাটা আমি পরে স্লাইডে দেয়া আছে, আমি তোমাদেরকে সেখানে দেখাবো, সংজ্ঞাটা তোমরা সেখান থেকেও লিখতে পারবে, আবার চাইলে এখান থেকেও এই যে উপাদানগুলো কথা বলা আছে এগুলো মিলিয়েও তুমি লিখতে পারবে। যেমন জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম ক্ষমতা সম্পন্ন যে সংগঠন, সেটাকে আমরা আসলে রাষ্ট্র বলতে পারি। কারণ এখানে এই যে 4টি উপাদান দেয়া আছে, 4টি উপাদানই প্রয়োজন একটি রাষ্ট্র গঠিত হওয়ার ক্ষেত্রে। কারণ এর যে কোনো একটি উপাদানকেই যদি বাদ দেওয়া হয় তাহলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠিত হতে পারে না। তার ভিতরে জনসমষ্টিটিকে বলা হয়েছে অন্যতম উপাদান, এবং এটাকে রাষ্ট্রের প্রাণও বলা হয়। কারণ যদি জনগণ না থাকে, জনসমষ্টি না থাকে, তাহলে রাষ্ট্র তো গঠিত হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ কাদেরকে নিয়ে রাষ্ট্র গঠিত হবে, কারাই বা সরকার গঠন করবে, সে কারণে জানি যে জনগণ বা জনসমষ্টি অবশ্যই রাষ্ট্রের অন্যতম উপাদান। তো এখানে একটি বিষয় যে জনসমষ্টি একটি রাষ্ট্রে কতজন হবে তার আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। কোনো দেশে জনসংখ্যা অনেক বেশি হতে পারে, আবার কোনো দেশে জনসংখ্যা কমও হতে পারে। এটা বিভিন্ন কারণে আসলে ভাগ হয়ে থাকে। তা ভৌগোলিক অবস্থান, বসবাসের উপযোগী পরিবেশ, বিভিন্ন বিষয়গুলো উপর ডিপেন্ড করে। তো এখানে যেমন বলা আছে চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ, আবার এটা যেমন অনেক একটা বড় দেশ বা সবথেকে বেশি জনসংখ্যা চীনে। আবার সান মেরিনো নামে একটি ছোট্ট দেশ আছে যার জনসংখ্যা মাত্র 30,000, যেটা 2015 সালের হিসাব অনুযায়ী। তো আমরা এই যে দুটো উদাহরণ, এর দ্বারা আসলে কি দেখতে পাই, যে এটা দ্বারা আসলে বুঝতে পারি যে জনসংখ্যা কোনো দেশের জনসংখ্যা অনেক বেশি থাকতে পারে, আবার কমও থাকতে পারে। অর্থাৎ জনসংখ্যাটা কত হবে এই ধরনের ঠিক কোনো লিমিটেশন দেয়া নেই যে মিনিমাম এতজন জনসংখ্যা হতেই হবে বা সর্বোচ্চ এতজন থাকতে পারবে বা তার বেশি থাকতে পারবে না, এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই একটি রাষ্ট্র গঠিত হওয়ার ক্ষেত্রে।
এরপরে আমরা এখানে যদি রাষ্ট্রের সংজ্ঞাটা যেভাবে দেওয়া ছিল, যেটা আসলে উইকিপিডিয়া থেকে নেওয়া, যে রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। অর্থাৎ রাষ্ট্র, আমরা বই যেটা বলছিলাম যে সেখানে একটি সংগঠনের কথা বলা হয়েছে, রাষ্ট্র একটি সংগঠন হবে। সেখানে পাঠ্যবইয়ের মধ্যে বলা ছিল যে সেখানটাতে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, তো এখানে কিন্তু বলছে ভৌগোলিক এলাকা। আবার আমরা পাঠ্যবইয়ের মধ্যে পড়েছিলাম যে জনসমষ্টি থাকবে, তো এখানে বলছে তৎসংশ্লিষ্ট এলাকার জনগণ। তারপর নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা, তো সেখানে আমি জানি যে একটা রাষ্ট্র পরিচালনা করতে সরকার অবশ্যই প্রয়োজন, এবং সেই সরকার যে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটি হলো গিয়ে সার্বভৌম ক্ষমতা। এইটা যাদের ভিতরে রয়েছে সেটাই মূলত রাষ্ট্র। আমরা এর আগের স্লাইডে দেখেছিলাম জনসমষ্টি, অর্থাৎ প্রথম যে উপাদানটি বলা ছিল। এবারে আমরা দেখব পরবর্তী যে উপাদান, অর্থাৎ ভূখণ্ড। ভূখণ্ড বলতে বোঝায় জল, স্থল ও তার উপরে স্থিত আকাশসীমা। তা ভূখণ্ড মানে একটি দেশের সীমানার ভিতরে কতটুকু জায়গা আছে। কারণ আমাদের বাংলাদেশ, এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, যদিও এখন আরেকটু বেশি। যাই হোক, আমাদের এই যে দেশের দিকে তাকালে চিন্তা করি, তাহলে আমাদের এখানটাতে নদী, নালা, খাল, বিল এগুলো রয়েছে, পাহাড় রয়েছে, বনভূমি রয়েছে, সমতল ভূমি রয়েছে, এই যা কিছু আছে। এবং উপরের দিকে যে আমরা আকাশ সীমা বলতে উপরে যে কতটুকু, আসলে উপরে তো নির্দিষ্ট করে দেওয়া নেই, অর্থাৎ আমাদের এই আয়তন অনুযায়ী উপরে যতটুকু জায়গা আছে, আকাশ সীমা বলতে সবটুকুই কিন্তু আমাদের দেশেরই অংশ। অর্থাৎ একটা ভূখণ্ড হতে হলে এই টোটাল আমাদের যে আয়তনটা থাকবে, সেই আয়তনটা আমরা যদি বিবেচনা করি, আমাদের যে বর্ডার এরিয়াটা যদি বিবেচনা, তার অভ্যন্তরে যেই জায়গা থাকবে সেটা নদী, খাল, বিল যাই হোক না কেন, এবং তার উপরিস্থিত আকাশসীমা, এটা আমাদের দেশের ভূখণ্ড, এটাই আমরা বিবেচনা করব। তো এখানেও জনসমষ্টির মতো যে ভূখণ্ড ঠিক নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যেখানটাতে কোনো দেশ বড় হতে পারে, আবার কোনো দেশের আয়তন ছোট হতে পারে। আমরা জানি বিশ্বের সবথেকে বড় দেশ হলো রাশিয়া, যার আয়তন আসলে অনেক বেশি। তারপর এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে ভারতের কথা, যেখানে যার আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। আবার দুইটি ছোট দেশের উদাহরণ এখানে বলে দেয়া আছে। একটি হলো সিঙ্গাপুর, যার আয়তন 693 বর্গ কিলোমিটার। আরেকটি হলো ভ্যাটিকান সিটি, যার আয়তন 0.18 বর্গ কিলোমিটার, মানে এখানে 1 কিলোমিটারেরও 1/5-ভাগেরও কম আর কি, এমনটা যে 0.2 বর্গ কিলোমিটার হলে আমরা বুঝতাম যে 1 বর্গ কিলোমিটারের 1/5 এমনটা বোঝায়, কিন্তু বাট এখানে 0.18 বর্গ কিলোমিটার। তার মানে আমরা এটা বুঝতে পারি যে আসলে কত ছোট্ট একটা দেশ ভ্যাটিকান সিটি, কিন্তু তবুও সে একটা কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃত, বা তার রাষ্ট্র হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলোও রয়েছে। তো এইখানটাতে আসলে উদাহরণ দ্বারা আসলে কী বোঝানোর চেষ্টা করলাম আমাদের, যে একটি রাষ্ট্র গঠিত হতে গেলে সেই রাষ্ট্রের আয়তনটা বা ভূখণ্ডটা বড় হতে পারে, আবার ছোট হতে পারে। জনগণটা আমরা দেখছিলাম জনসংখ্যা বেশি হতে পারে, আবার কমও হতে পারে, তবুও তার রাষ্ট্র গঠিত হবে বলে, বা রাষ্ট্র উপাদান হিসেবে বিবেচিত হবে। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো সরকার। অর্থাৎ রাষ্ট্র গঠনের আরেকটা অন্যতম উপাদান হলো সরকার, কারণ সরকারের মাধ্যমে কিন্তু একটি দেশ পরিচালিত হয়ে থাকে। দেশের আইন কানুন তৈরি করা হোক, মানে আইন প্রণয়ন করাটা, পরিচালনা করা, তারপরে যে কোনো বিষয়ে টোটাল একটা সামগ্রিক নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, রক্ষা করার যে ব্যাপারটা, এক দেশের উপর আরেক দেশ যাতে এসে প্রভাব খাটাতে না পারে, সেই বিষয়গুলো ট্যাকেল দেওয়া, মানে যা কিছু হোক না কেন, টোটালি একটি দেশের পরিচালনা করার দায়িত্বটা সরকারের উপরে পড়ে। সরকার যদি না থাকে তাহলে অবশ্যই একটি দেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে না। এরপরে যেটি রয়েছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব যেটাকে বলা হয়েছে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি হলো রাষ্ট্রের সর্বোচ্চ, চরম এবং চূড়ান্ত ক্ষমতা। কারণ যদি সার্বভৌম ক্ষমতা না থাকে তাহলে সরকার তার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বা জনগণকে তার আদেশ পালনে বাধ্য করতে পারবে না। ঠিক তেমনিভাবে যদি বিদেশি কোনো শক্তি, বিদেশি কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান, তাদেরকেও সে তাদের প্রভাব থেকে নিজের দেশকে বাঁচাতে পারবে না, কারণ সার্বভৌম ক্ষমতাটা এমনটাই যে যার কারণে দেশের অভ্যন্তরে যারা থাকবে, সেটা ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, তারা সকলেই সরকারের, বৈধ সরকারের ক্ষমতা
নির্দেশাবলী মানতে বাধ্য থাকবে। তারপরে অন্য কোনো দেশ বা শক্তি যাতে প্রভাব খাটাতে না পারে সেটিও নিশ্চিত করা হয়ে থাকে মূলত এই সার্বভৌম ক্ষমতার মাধ্যমেই। তাহলে আমরা কি দেখলাম যে একটি রাষ্ট্র গঠিত হতে হলে যেই 4টি উপাদান দরকার, যেমন জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব, 4টি উপাদানই থাকতে হবে। 4টি উপাদান যদি থাকে তখনই আমরা তাকে রাষ্ট্র বলবো, আর এই 4টি যদি কোনো একটি উপাদানও না থাকে তাহলে আমরা তাকে রাষ্ট্র বলবো না। এরপরে তোমাদের এই পাঠের উপরেই তোমাদের একটি বাসার কাজ থাকবে, অর্থাৎ এখানে আমরা দেখলাম পার্ট 1-এ রাষ্ট্র কী বা রাষ্ট্রের যে ধারণা ছিল, রাষ্ট্রের উপাদানগুলো সেগুলো আমরা দেখলাম। তো সেই রিলেটেড একটি সৃজনশীল প্রশ্ন, একটু শুরুতে যেটা বলা ছিল, নিচের সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তরসহ লিখে ছবি তুলে তোমার নাম, সেকশন ও রোল সহ কমেন্টস বক্সে দিবে। দেখো এটা কাজটা তোমরা করবে। এখানে সৃজনশীল প্রশ্নটি এমন ছিল, ক একটি অংশ যেখানে বলা আছে ঢাকা এবং লন্ডন, খতে বলা আছে জনসমষ্টি, ভূখণ্ড এবং সরকার। ক নাম্বার এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন যেখানে আমরা 1 মার্কস থাকে, আসলে 1 মার্কস, যেটা তুমি রাষ্ট্র কী বা রাষ্ট্র কাকে বলে তুমি সেই অংশটুকু লিখতে পারো। খ নাম্বারে বলছিল কিভাবে প্রাচীনকালে রাষ্ট্র ধারণার উৎপত্তি ঘটেছে। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। তো আমরা নর্মালি আমাদের স্কুলে আমরা যে কাজটা করে থাকি যে অনুধাবনমূলক প্রশ্নগুলোকে সাধারণত আমরা 2টি প্যারাতে লেখার চেষ্টা করি, তোমরা সেভাবেই লিখবে। যেমন প্রথম প্যারাটিতে থাকবে জ্ঞানটা, অর্থাৎ এই যে কীভাবে প্রাচীনকালে রাষ্ট্র ধারণার উৎপত্তিটা ঘটেছে, এটা যে মূল কথাটা তুমি কি বোঝো সেই কথাটাই লিখবে প্রথমত প্রথম প্যারাটাতে, সেটা 1 লাইন বা 1.5 লাইন যেটুকুই হোক। তারপরে তার পক্ষে যে একটু ব্যাখ্যা বা একটু বুঝিয়ে দেওয়া আসলে কিভাবে সেটা ঘটেছে সেই অংশটুকু তোমরা অবশ্যই দ্বিতীয় প্যারাতে লিখবে। 3 নম্বর প্রশ্নটি বলা ছিল উদ্দীপকে উল্লেখিত ককে রাষ্ট্র বলা যাবে কি না তা বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত ক বলতে এখানে ঢাকা বা লন্ডনকে বোঝানো হয়েছে, এটাকে আমরা রাষ্ট্র বলবো নাকি বলবো না, কেন বলবো বা কেন বলবো না সেই বিষয়টাকে বর্ণনা করতে হবে। তবে তোমরা এখানটাতে এই অংশটাকে যদি 3টি প্যারাতে ভাগ করো তাহলে কিন্তু আসলে সুন্দর হবে, কারণ এটা যেমন খাতা দেখতে সুবিধা হয় তেমনি তোমাদের উপস্থাপনটাও সুন্দর হয়। তবে তোমরা একেবারে বাধ্য না, তবে লেখাটা ভালো। যেখানে আমরা নর্মালি আমাদের স্কুলটাতে আমরা সেভাবেই চিন্তা ভাবনা করি, তোমরা যদি প্যারা অনুযায়ী সাজাও তাহলে দেখা যাবে যে প্রথম প্যারাটাতে তুমি জ্ঞান, যে এই প্রশ্নটা মূল যে জ্ঞান তুমি সেই অংশটুকু লিখতে পারো। সেই জ্ঞানের পক্ষে আসলে তুমি পাঠ্য বই পড়ে তুমি কি অনুধাবন করতে পারলে বা কি বুঝলে সেই অংশটুকু তুমি দ্বিতীয় প্যারাতে লিখবে, এবং তৃতীয় প্যারাতে গিয়ে তোমার এই উদ্দীপকটাকে ব্যবহার করে তুমি তোমার কথাগুলো বলবে। অর্থাৎ উদ্দীপকের কারণে উদ্দীপক দিয়ে তুমি আসলে এটাকে রাষ্ট্র বলবে নাকি বলবে না, কেন বলবে না, সেই বিষয়গুলো তুমি এখানে বর্ণনাটা করতে পারো। তাহলে গ নাম্বারটা তোমরা সাধারণত চেষ্টা করবে 3টি প্যারার মাধ্যমে লেখার। ঘ নাম্বার যে প্রশ্নটি ছিল উদ্দীপকে উল্লেখিত খ একটি আদর্শ রাষ্ট্র তৈরিতে সক্ষম উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। অর্থাৎ খ বলতে এখানে জনসমষ্টি, ভূখণ্ড এবং সরকার, যেটা আসলে আমরা জানি একটি রাষ্ট্রের উপাদানগুলোর নাম দেয়া আছে, কয়েকটি উপাদানের নাম। তো এই উপাদানগুলো দিয়ে আদর্শ রাষ্ট্র তৈরি করা সক্ষম কিনা বা সম্ভব কিনা তোমরা তার যথার্থতা নির্ণয় করবে। তো এইখানে এই প্রশ্নটি তোমরা 4টা প্যারাতে করার চেষ্টা করবে, যেখানে প্রথম প্যারাটিতে থাকবে জ্ঞান, দ্বিতীয় প্যারাটিতে থাকবে অনুধাবন অংশ, তৃতীয় প্যারাতে থাকবে প্রয়োগ, এবং চতুর্থ যে প্যারাটা যেটা তোমরা একদম উচ্চতর দক্ষতা যেটাকে আমরা বলি ফাইনাল যে ডিসিশনটা, এভাবে চলে আসবে। তোমরা এই অনুযায়ী মানে অর্থাৎ এই যদি প্যারা অনুযায়ী ফরম্যাট অনুযায়ী লেখার চেষ্টা করো, এবং তবে সবসময় খেয়াল রাখতে হবে যেন মূল উত্তরটা চলে আসে। তোমরা সেভাবে উত্তরগুলো লিখে আমাকে পাঠাও, তারপর যদি কারো কোনো জায়গায় কোনো কারেকশন করতে আমি চেষ্টা করব, সেই কারেকশনটা তোমাদের করে দেওয়ার জন্য তোমরা সেগুলো ফলো করতে পারবে। এরপরে তোমাদের জন্য আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, যে এই প্রশ্নগুলো উত্তর তোমরা লিখবে। একেবারেই সহজ প্রশ্ন, খুব ছোট প্রশ্ন। 1 নম্বরটা ছিল কত বছর আগে প্রাচীন নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, এটাকে একেবারেই বইয়ে প্রথম প্যারাতে দেওয়া আছে উত্তরটি। 2 নম্বরে বলা ছিল বিশ্ব জনসংখ্যা ডাটাশিট 2015 অনুযায়ী চীনের জনসংখ্যা কত, সেটা হয়তো তোমরা সবাই জানোই যে প্রথম পৃষ্ঠার নিচের প্যারাতে একেবারেই পার্ট 1-এর যে প্যারাটি সেখানে আছে। 3 নম্বরটা বলছিল কোন উপাদানটিকে রাষ্ট্রের প্রাণ বলা হয়, এটাও আসলে সেখানে উত্তরটা দেওয়া আছে। 4 নম্বরে ভূখণ্ড কী বা ভূখণ্ড কাকে বলে বা ভূখণ্ড বলতে আমরা কী বুঝি সেটা আমরা একেবারেই মূল যে কথাটা জ্ঞানমূলক যে উত্তরটা 1 লাইনে আমরা তো 1 থেকে 1.5 লাইনে লিখে ফেলবো, ভূখণ্ড কী বা কাকে বলে। 5 নম্বরে বলছিল ভ্যাটিকান সিটির আয়তন কত,
6 নম্বর প্রশ্নটি হলো সার্বভৌমত্ব কী, অর্থাৎ তোমাদের এই 6টি মাত্র প্রশ্ন জ্ঞানমূলক, আর হলো কি একটি সৃজনশীল প্রশ্ন। এইটুকুর উত্তর লিখে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে দিবে। আর একটা ব্যাপার, আমি পরবর্তী যে পার্টগুলো সেগুলো এভাবে পর্যায়ক্রমে ক্লাসগুলো দেবো, তোমরা আশা করি সবাই ক্লাসগুলো ফলো করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত, অর্থাৎ আজকের ক্লাসটা এখানেই শেষ থাকবে, যে পার্ট 1-এর 8ম অধ্যায় পার্ট 1-এর। তো সবাই বাসায় ভালোভাবে থাকো, লেখাপড়া করো, কারণ যেই সময়টুকু তোমাদের হাতে রয়েছে সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, সময়ের ভালো ব্যবহার করো। তোমরা অবশ্যই যদি ভালো পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, অবশ্যই ভালো করবে, সেই আশা করি শেষ করছি আজকের ক্লাস।